একটু চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করা যাক। স্টুডেন্টসদের বলছি, মানে ধরো এই মুহূর্তে যে শ্বাস নেওয়ার বাতাসটা আমাদের চারপাশে আছে সেটা হঠাৎ করে পুরোপুরি উধাও হয়ে গেল। বাপরে, ভাবতেই তো কেমন একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। হ্যাঁ, আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনকি বাতাসের কোনো অস্তিত্বই নেই। চারপাশটা কেমন হবে তখন? পুরোটাই একটা নিস্তব্ধ, নিষ্প্রাণ, মানে ভয়ঙ্কর একটা গ্রহ হয়ে যাবে। একদম ঠিক, ঠিক যেন চাঁদের পৃষ্ঠের মতো। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য এতটাই চরম হবে যে প্রাণ টিকে থাকাটাই অসম্ভব। তাহলে আমাদের চারপাশের এই অদৃশ্য রক্ষা কবচটা আসলে কি? দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো তো। আমাদের চ্যানেলে স্বাগতম। হ্যাঁ, স্বাগতম সবাইকে। আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, আর নয় আগের মতো বোরিং পড়াশোনা। একদম, আর নয় শুধু মুখস্থ করে কোনো মতে নাম্বার তোলার চেষ্টা। রাইট, এখানে আমরা টেকনোলজি ব্যবহার করে দ্রুত রিভিশন আর গভীর বোঝাপড়া দুটোই একসাথে করব। আর যারা শুনছো, মানে স্টুডেন্টদের জন্য একটা দারুণ খবর আছে। এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল ডিটেইল নোট, মাইন্ড ম্যাপ আর একদম ওয়ান স্টপ সলিউশন। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্ট থেকে নোট পেয়ে যাবে। আলাদা করে অন্য কোনো বই বা গাইড কিচ্ছু লাগবে না। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আড্ডা দেব, মানে আলোচনা করব, তার একটা ক্লিয়ার প্রিভিউ দিয়ে দেওয়া যাক। হ্যাঁ, আজকে আমাদের মূল টপিক হলো বায়ুমণ্ডল। এটা কি, এর বিভিন্ন স্তর আর তাদের দারুণ সব বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সাথে জানব যে উচ্চতা বাড়ার সাথে সাথে কেন তাপমাত্রা আর চাপের এত অদ্ভুত পরিবর্তন হয়। আর সবশেষে থাকছে বায়ুর পরিচলন, মানে এই যে চারপাশের হাওয়া বয় বা হঠাৎ ঝড় উঠে যায় তার পেছনের বিজ্ঞানটা আসলে কি। তাহলে একেবারে গোড়ার কথা থেকেই শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চাদরটার কথা আমরা বলছিলাম, এটা আসলে কি? মানে আমরা তো দেখতে পাই না, কিন্তু অনুভব ঠিকই করি। আসলে এটা মূলত একটা গ্যাসীয় উপাদানের আবরণ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এটা পৃথিবীর গায়ে লেপ্টে আছে বলা যায়। আর এই আবরণটার প্রধান কাজগুলো শুনলে কিন্তু অবাক হতে হয়। এটা শুধু আমাদের শ্বাস নেওয়ার গ্যাসই দেয় না। হ্যাঁ, সূর্যের যে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, মানে ইউভি রে আছে, সেটা থেকে কিন্তু আমাদের এই আবরণটাই বাঁচায়। রাইট, আবার পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। না হলে দিনে আমরা গরমে পুড়ে যেতাম আর রাতে ঠান্ডায় জমে বরফ হয়ে যেতাম। একদম। একটু ভাবো তো, অক্সিজেন না থাকলে কি আমরা বাঁচতাম? একেবারেই না। কিন্তু বাতাসে আসলে কি কি আছে, মানে উপাদানের পার্সেন্টেজগুলো তো মনে রাখা জরুরি। হ্যাঁ, ডেটাগুলো খুব স্পেসিফিক। বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 78.08%। বাপরে, এতটা নাইট্রোজেন! তারপর? এরপরই আছে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি অক্সিজেন, 20.98%। আচ্ছা, মানে প্রায় 21%। আর কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড আছে মাত্র 0.035%। এছাড়াও আর্গন আছে 0.93%, আর সাথে জলীয় বাষ্প, ধূলিকণা এগুলো তো আছেই। আচ্ছা, এই বায়ুমণ্ডলটাকে বোঝানোর জন্য আমি একটা সহজ উদাহরণ দিই, মানে একটা পেঁয়াজের সাথে তুলনা করা যেতে পারে। পেঁয়াজ? মানে ওই স্তরে স্তরে খোসা ছাড়ানোর ব্যাপারটা? একদম তাই। বায়ুমণ্ডল কিন্তু একটানা মাটি থেকে মহাকাশ পর্যন্ত একরকম নয়। এটা 5টি আলাদা স্তরে বিভক্ত। হ্যাঁ, আর এই স্তরগুলোর মধ্যে প্রথম 3টাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর শেষের দুটোকে বলে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তো একদম নিচের স্তরটা নিয়ে আগে আলোচনা করা যাক, কারণ আমরা তো এখানেই বাস করি। রাইট। মাটি থেকে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই স্তরটার নাম হল ট্রোপোস্ফিয়ার। আর বাংলায় এর নামটা বেশ ইন্টারেস্টিং, ক্ষুব্ধমণ্ডল। হ্যাঁ, ক্ষুব্ধমণ্ডল বলার কারণও আছে। এই যে আমাদের মেঘ, বৃষ্টি, ঝড়, মানে আবহাওয়ার যাবতীয় খেলা সব এখানেই হয়। আচ্ছা, একটা দারুণ পদার্থবিজ্ঞানের নিয়ম কিন্তু এই স্তরে কাজ করে। স্টুডেন্টদের এটা খুব ভালো করে বুঝতে হবে। ওই উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তনের নিয়মটা তো? হ্যাঁ, সাধারণত আমাদের কি মনে হয়, উপরের দিকে উঠলে মানে সূর্যের কাছাকাছি গেলে তো গরম লাগার কথা, তাই না? স্বাভাবিক লজিকে তো তাই মনে হয়, কিন্তু ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা উল্টে কমতে থাকে। মানে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। 15 ডিগ্রি থেকে কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। বাপরে! কিন্তু এমনটা কেন হয়? মানে উপরে উঠলে তাপমাত্রা কমে কেন? আসলে তাপ মূলত ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আসে। সূর্য সরাসরি বাতাসকে গরম করে না। আগে মাটি গরম হয়, তারপর সেই মাটির তাপে সংলগ্ন বাতাস গরম হয়। ও, বুঝতে পেরেছি।
মানে মাটি থেকে যত উপরে ওঠা যাবে তাপের উৎস থেকে দূরত্ব তত বাড়বে, তাই বাতাস তত ঠান্ডা হতে থাকবে। একদম পারফেক্ট। আর এই ট্রোপোস্ফিয়ারের শেষ সীমানায় মানে ওই 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে তাপমাত্রা আর বদলায় না। আর এই সীমানাটাকে আমরা বলি ট্রোপোপজ। তাহলে এই মেঘবৃষ্টির স্তর পেরিয়ে যদি আমরা আরও উপরে উঠি তখন কি হবে? তখন আমরা দ্বিতীয় স্তরে প্রবেশ করব, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ওই 12 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপোস্ফিয়ার যদি ক্ষুব্ধ মণ্ডল হয় তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্ত মণ্ডল। হ্যাঁ, কারণ এখানে ধূলিকণা বা মেঘ প্রায় নেই বললেই চলে। একদম শান্ত আকাশ। আর আকাশ শান্ত বলেই তো জেট প্লেনগুলো কোনো রকম বাধা ছাড়া এই স্তর দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারে, তাই না? ঠিক তাই, পাইলটরা এই স্তরটাকেই বেছে নেন ওড়ার জন্য। তবে এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু একটা ছাতা। ছাতা মানে ওজোনোস্ফিয়ারের কথা বলছো তো? একদম। 16 থেকে 30 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের প্রায় 90% ওজোন গ্যাস থাকে। আর এই ওজোন স্তরেই তো সেই বিশাল ছাতা যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে শুষে নেয়। হ্যাঁ, আর এই ইউভি রশ্মির শোষণের কারণেই এখানকার তাপমাত্রার নিয়মটা কিন্তু ট্রোপোস্ফিয়ারের ঠিক উল্টো হয়ে যায়। মানে এখানে কি ওপরে উঠলে তাপমাত্রা বাড়ে? ঠিক ধরেছ। অতিবেগুনি রশ্মি শোষণের ফলে উৎপন্ন তাপের কারণে এখানে উচ্চতা বাড়লে তাপমাত্রা -56 ডিগ্রি থেকে বেড়ে একেবারে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। দারুণ একটা মেকানিজম। আর এই স্তরেরও শেষ সীমানাকে বলা হয় স্ট্র্যাটোপজ। তাহলে এই ওজোন ছাতা পার হয়ে আমরা যদি আরও ওপরে উঠি তখন আমরা যাব মেসোস্ফিয়ারে। হ্যাঁ, ৪৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর মেসোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর। একদম। এখানে তাপমাত্রা কমতে কমতে -100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বাপরে, -100! আর স্টুডেন্টদের বলছি এখানে একটা বিষয় খেয়াল করো, মহাকাশ থেকে ছুটে আসা উল্কা কিন্তু এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। আর এর শেষ প্রান্ত হল মেসোপজ। মেসোপজ পেরোলেই শুরু হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মানেই চরম অবস্থা, ৮৫ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে কিন্তু তাপমাত্রা সাংঘাতিক। হ্যাঁ, মহাজাগতিক রশ্মির কারণে এখানকার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ১২০০ ডিগ্রি ভাবা যায়? আর এখানে বাতাস প্রায় নেই বললেই চলে, তাই আকাশটাও কালো দেখায়। তবে এত উপরে হলেও এই স্তরের কিন্তু আমাদের জীবনে বিরাট ভূমিকা আছে। আয়োনোস্ফিয়ারের নাম শুনেছ তো? হ্যাঁ, রেডিও তরঙ্গের সাথে যুক্ত তো ব্যাপারটা। একদম। এই স্তরেই আয়োনোস্ফিয়ার থাকে, যা রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে দেয়। ও, তার মানে পৃথিবীতে যে বেতার যোগাযোগ বা রেডিও শোনা সম্ভব হয় সেটা এই থার্মোস্ফিয়ারের জন্যই। রাইট। এছাড়াও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং ওই যে মেরুজ্যোতি মানে অরোরা, সেটাও কিন্তু এই স্তরেই দেখা যায়। এরপর তো বায়ুমণ্ডলের একদম বাইরের স্তর এক্সোস্ফিয়ার, ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, এখানে প্রধানত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। আর আমাদের যত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আছে সেগুলো এখানেই অবস্থান করে। আচ্ছা, এতগুলো স্তরের কথা তো বললাম, কিন্তু একটা সাধারণ নিয়ম মানে ইউনিভার্সাল রুলের কথা তো মনে করিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, চাপের নিয়মটা। যে কোনো স্তরেই হোক না কেন, উচ্চতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায়। তার মানে বায়ুর চাপও সবসময় হ্রাস পায়। একদম। খুব সহজ একটা উদাহরণ দিই। পাহাড়ে গেলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় কেন? কারণ উঁচুতে বায়ুর চাপ আর অক্সিজেনের ঘনত্ব কমে যায়। দারুণ উদাহরণ। তো এ তো গেল বায়ুমণ্ডলের স্তরে স্তরে গঠনের কথা, কিন্তু এই যে আমাদের চারপাশে হাওয়া বয়, এটা কেন হয়? এর পেছনের বিজ্ঞানটা হলো বায়ুর পরিচলন, মানে কনভেকশন। ব্যাপারটা একটু সহজভাবে বুঝিয়ে বলা যায়? ধরো, সূর্যের তাপে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস যখন গরম হয়ে যায় তখন সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। আচ্ছা, বাতাস উপরে উঠে গেলে তো সেখানে একটা শূন্যস্থান বা নিম্নচাপ তৈরি হবে। ঠিক বলেছ। আর প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না, তাই সেই শূন্যস্থান পূরণ করতে চারপাশ থেকে ঠান্ডা আর ভারী বাতাস ছুটে আসে। তার মানে বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একদম। এই চাপের পার্থক্যের কারণেই বায়ু প্রবাহ হয়। কিন্তু এই বাতাস যখন খুব বেশি স্পিডে আসে, মানে প্রচণ্ড বেগে ছুটে আসে, তখনই তো প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, যখন দুটি জায়গার মধ্যে বায়ুচাপের পার্থক্য খুব বেশি হয়ে যায় তখন বাতাস ভয়ঙ্কর রূপ নেয়। আর তখনই সাইক্লোন, টাইফুন বা হারিকেনের মতো বিধ্বংসী ঝড় তৈরি হয়। বাপরে, প্রকৃতির কি অসাধারণ একটা ব্যালেন্স, আবার কি ভয়ঙ্কর শক্তি। হ্যাঁ, তো আজকের আলোচনা থেকে আমরা বায়ুমণ্ডলের অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট কভার করলাম। একদম।
আর পরীক্ষার কথা মাথায় রেখে চলো একটা কুইক রিক্যাপ করে ফেলি এক্সাম হিন্ট স্টাইলে। দারুণ আইডিয়া। আমি শুরু করছি। ট্রোপোস্ফিয়ার মানেই আবহাওয়া, মেঘ, বৃষ্টি আর ঝড়। আর স্ট্র্যাটোস্ফিয়ার মানে শান্ত আকাশ, ওজোন স্তর আর জেট প্লেনের রাস্তা। মেসোস্ফিয়ার মানেই সবচেয়ে ঠান্ডা স্তর আর উল্কা পোড়া। থার্মোস্ফিয়ার মানে রেডিও তরঙ্গ, আয়োনোস্ফিয়ার আর মেরুজ্যোতি। আর সবশেষে এক্সোস্ফিয়ার মানেই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। পারফেক্ট। এই পয়েন্টসগুলো মনে রাখলে বায়ুমণ্ডল নিয়ে আর কোনো চিন্তা নেই। একদম। তবে আজকের ক্লাস শেষ করার আগে স্টুডেন্টদের জন্য একটা চিন্তামূলক প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, অবশ্যই বাস্তব জীবনের সাথে কানেক্ট করাটা খুব জরুরি। একটু ভেবে দেখো তো সবাই, যে বায়ুমণ্ডল আমাদের মাথার ওপর এমন নিখুঁত একটা সুরক্ষা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তাকে কি আমরা ঠিকভাবে রক্ষা করছি? খুব দামি একটা প্রশ্ন। হ্যাঁ, নাকি আমাদের দূষণ আর অবহেলার কারণে নিজেদের অজান্তেই একটু একটু করে ধ্বংস করছি এই রক্ষা কবচকে? এর উত্তরটা কিন্তু তোমাদের কাছেই, স্টুডেন্টসদের বলছি। এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করো। আর আজকের এই আলোচনার সব ডিটেল নোটস কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে। হ্যাঁ, সবাই নোটসগুলো ডাউনলোড করে নিও। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার এমন আড্ডা হবে। ততক্ষণের জন্য বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় আটকে রেখো না। একদম। চারপাশের প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনের বিজ্ঞানটা খুঁজতে থাকো। সবাই ভালো থেকো।